একটা মানব সন্তানের সাথে একটা পরীর বিয়ে হয়, তারা সংসার করে, সেই পরীর গর্ভে একজন মানব সন্তান জন্ম নেয়। হ্যাঁ, শুধু তাই না, এই পুরো ঘটনার একটা টুইস্ট আছে, যেটা আমি এই ঘটনার শেষে আপনাদেরকে বলবো। তো সম্পূর্ণ ঘটনাটি আমার সাথে থাকবেন। তো এই ঘটনাটা আমি শুনছি, চট্টগ্রাম গেছিলাম আমি, তখন একজন মানুষের সাথে আমার পরিচয় হয়। তো উনি আমার সাথে এই ঘটনাটা শেয়ার করে। তো আমি যেভাবে ঘটনাটা উনি আমার বলছে, আমি ওইভাবে আপনাদের বলি। তো বেশ কিছুদিন আগের ঘটনাটা গ্রামের। করিম নামে একটা লোক ছিল, তার বয়স 22 থেকে 25 এরকম হবে। তো ওই বংশে, তাদের পরিবারে ওই করিম ছাড়া আর কোনো ছেলে সন্তান ছিল না, যা ছিল সব মেয়ে। তো করিম যা বলতো সবাই, মানে সবার সেই কথাগুলো মানতে হইতো আর কি, মানতে বাধ্য। কারণ যেহেতু তাদের বংশের প্রদীপ ও ছাড়া আর কোনো ছেলে মানুষ সেই বংশে নেই। তো করিম মাঝে মধ্যেই ওনাদের বাড়ির পাশে একটা বাঁশবাগান আছে, সেইখানে যায় আড্ডা দেয়, মানে বসে থাকে, সময় কাটায়, তার ভালো লাগে, গ্রামের মানুষ। তো হঠাৎ একদিন একটা মেয়ে আসে, এবং মেয়েটা এত সুন্দর যেটা বলার মতো না। তো করিম তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে তো এই এলাকায় আগে কখনো দেখি নাই। তখন মেয়েটা বলে যে আমি পাশের গ্রামেই থাকি। তো এইভাবেই মানে প্রায় প্রতিদিনই তাদের ওই বাঁশবাগানে দেখা হয়, এবং ওই করিমের সাথে ওই মেয়েটার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ভালো একটা বন্ডিং হয়। এইভাবে চলতে চলতে ওই মেয়েটার প্রতি তার একটা ভালো লাগা কাজ করে, করিমের তার প্রতি দুর্বল হয়ে যায়। একটা সময় গিয়ে ওই করিমই ওই মেয়েটাকে প্রপোজ করে, ভালোবাসার কথা বলে, যে দেখো আমি তোমারে অনেক ভালোবাসি। মেয়েটাও ছেলেটার প্রতি একটু দুর্বল ছিল না এরকম না, কিন্তু তখন মেয়েটা ওই করিমরে বলে যে করিম, আমি তোমার কাছে একটা কথা লুকাইছি। সেটা হইতেছে, আমি তোমাদের মতো কোনো সাধারণ মানুষ না, আমি হইতেছি পরিজাত। তখন করিম তার ভালোবাসায় এতটাই মগ্ন ছিল, সে মানুষ না পরি সে এটা বিবেচনা করে নাই। তো তার কথা হইল যে তাকে বিয়ে করবে এনি কস্ট। মানে এতদিনে তাদের প্রতি এত একটা ভালো বন্ডিং হয়েছে, সে যে পরি এই ভয়টা করিমের ভিতরে কাজ করে না। তখন পরি বলে যে দেখো এটা কখনো সম্ভব না, ওই মেয়েটা। তখন করিম বলে যে আমি জানি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন পরিটা বলে যে ঠিক আছে, কিন্তু এই সমাজ তো মেনে নেবে না, সমাজের কথা বাদ দাও, কিন্তু তোমার পরিবার তো কোনোদিন মেনে নেবে না। তখন করিম ওই মেয়েটাকে বলে যে দেখো, আমি পরিবারের একমাত্র সন্তান, আমি আমার বাড়িতে যা বলি সবাই তাই শোনে, আমি কোনো না কোনোভাবে তাদের বুঝাবো, তারা মেনে নেবে। তো যেই কথা সেই কাজ, তারা দুজনে বিয়ে করে বাড়িতে যায়। যাওয়ার পর তার ফ্যামিলিরে যাই বোঝানোর বোঝায়, এবং সবাই মাইনে নেয়, এবং তার মেয়েটার পরিবারের বিষয়েও করিম বলে দেয় যে তোমরা কোনো কিছু জানতে চাইবা না। তো ওরা, এখানে অনেক ঘটনা হয়, আমি অত দূর না যাই, শর্টকাটে ঘটনাটা আমি বলি। তো বেশ কয়েকদিন চলে যায়, এবং ওই মেয়েটা ওই বাড়িতে এত কাজ করে এবং এত ভালোভাবে থাকে, একদম দিনই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। তো এইভাবে বেশ কিছুদিন চলে যায়। মেয়েটাও পরিবারের সবার মন জোগায় নেয়, মানে এত ভালো, বাড়ির যত কাজ আছে সব একাই করে। তো এরপরে যে ঘটনাটা ঘটে, একটা মানুষের কাজ করতে তো মনে করেন যে যে
এক দেড় ঘন্টা যে কাজটা লাগে ওই কাজগুলা ওই মেয়েটা মুহূর্তের মধ্যে করে ফেলে। এই বিষয়গুলা তার যে শ্বশুর আছে এই শ্বশুর আবার একটু খেয়াল করে। কেন খেয়াল করে? যে মানে কেন আমলে নেয় এই বিষয়গুলা? মাঝে মধ্যে দেখে ওনার যে পুত্রবধূ করিমের স্ত্রী রাত্রের বেলায় ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ায় আকাশের দিকে তাকায় থাকে এবং বলে যে মানে কারোর সাথে যেন কথা বলে, এবং উপর থেকে একটা রোশনি, একটা আলো তার মুখের উপর পড়ে, এটা স্পষ্ট বোঝা যায়। এই জিনিসগুলা করিমের বাবার মানে চিন্তা হয়, উনি সন্দেহ করে যে সামথিং রং, কোনো কিছু প্রবলেম আছে এই জায়গায়। তো উনি কি করে, করিমের বাবা ওই গ্রামেরই একটা ছোটখাটো কবিরাজ তার কাছে যায়, তার শরণাপন্ন হয় এবং ওই কবিরাজকে সবকিছু খুলে বলে। ওই কবিরাজ সবকিছু শোনার পর তাকে বলে যে দেখেন, আপনি যেটা বলতেছেন এটা যদি হয়ে থাকে তাহলে আপনার পুত্রবধূর উপর কোনো কিছু ভর করে নাই, সে কোনো পজেস্ট না, সে নিজেই একটা জিন জাতি, একটা পরী। তো আমি এই বিষয়ে আপনাকে কোনো পরামর্শ আমি দিতে পারতেছি না, কারণ আমার অতটুকু ক্ষমতা নাই। তবে আমি যতটুকু বই পুস্তকে পড়ছি এটা মানুষ না, এটা পরী। তো করিমের বাবা যখন ওই কবিরাজের কাছে সন্তুষ্টমূলক কোনো কথা না পায়, কোনো এটা সুরাহা না পায়, তখন উনি চিন্তা করলেন ওই গ্রামের একজন হুজুর আছেন, গ্রামে কারো প্রবলেম হলে উনি ঝাড়ফুঁক টাড়ফুঁক দিতেন মানুষকে, আর অনেকের কাছে শোনা যায় উনি নাকি জিনও পালে। তো উনি ওনার কাছে যায়, ওই মসজিদের হুজুরের কাছে, এবং হুজুরকে গিয়ে সবকিছু বলে। হুজুর সবকিছু শোনার পর বলে যে দেখেন, জিন পরী মানুষ এগুলো আল্লাহর সৃষ্টি, এটা সত্য। তবে মানুষের সমাজে যেমন ভালো মন্দ দুইটাই আছে, ওই রকম পরী জিন যেটাই বলেন, এদের মধ্যে ভালো মন্দ দুইটাই আছে। সব জিন যে খারাপ এরকমও না, সব জিন যে ভালো এরকমও না। তবে আমি যতটুকু বুঝলাম যে আপনার বাড়িতে যে আছে, যে মেয়েটা, ও ভালো, যেহেতু আপনাদের এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তবে এটা তো সম্ভব না, মানব জাত আর পরিজাত, এটা কিভাবে সম্ভব? তবে এখনই কোনো পদক্ষেপ নিয়েন না, কারণ যদি জোরপূর্বক ওই মেয়েটাকে ওখান থেকে সরাইতে চান তাহলে এমনও হইতে পারে যে আপনার ছেলের ক্ষতি হয়ে যাবে। তো উনি খুব চিন্তায় পড়ে যায়। তো হুজুর বলে যে আর কিছুদিন দেখেন, যেহেতু পরী জিন জাতি, ও নিজেই একটা সময় এখান থেকে চলে যাবে। তো এই কথাগুলো শুনে করিমের বাবা ওখান থেকে চলে আসে। এদিকে করিমের যে স্ত্রী, ও রুমের ভিতরে বসে আছে। করিম যায় বলতেছে যে কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তখন করিমের স্ত্রী বলে যে আমার মনে হয় যে বাবা বোধহয় এই বিষয়টা জেনে ফেলছে, আমি বোধহয় তোমার সাথে আর থাকতে পারবো না বেশি দিন। তো তখন করিম তার স্ত্রীকে বলে চলো না, বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলি, আমার মনে হয় বাবা মানবে। তখন পরীটা বলে যে দেখো, তুমি হচ্ছে মানুষ, আমি হচ্ছি পরী, তোমার বাবা কোনোভাবে এটা মানবে না। তখন করিম বলে যে চলো মার কাছে যাই, মারে আমি বুঝাইতে পারবো, আর মারে যদি আমি সবকিছু খুইলা বলি, মারে যদি বুঝাই আমি, তাহলে মা বাবাকে বুঝাবো, কোনো প্রবলেম হবো না। তো পরীরে নিয়ে, ওর বউকে নিয়ে ওর মার কাছে যায়। তো মার কাছে গিয়ে বলে যে মা, আমি যাকে বিয়ে করছি ও কোনো মানুষ না, ও হচ্ছে একটা পরী, আর মা ওরা আমি অনেক ভালোবাসি, ও অনেক ভালো। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, ওই
মেয়েটা ওই বাড়িতে সবার সেবা যত্ন করত এবং তার শ্বশুর শাশুড়ি সবাই তারে অনেক ভালোবাসত, যেহেতু মেয়েটা অনেক ভালো ছিল, নামাজ পড়তো, 5 ওয়াক্ত, সবসময় পর্দায় থাকতো। করিমের যে মা, উনি এই কথাটা শুনে কান্না করে দেয়, মানে চোখের পানি ছেড়ে দেয়। তো ছেড়ে দিয়ে ওই মেয়েটাকে বলে, উনি আবার ভয় পায় না, কারণ এতদিনে ও বুঝে ফেলছে ওই করিমের মা যে এটা আর যাই হোক খারাপ কিছু না, মেয়েটা অনেক ভালো। তো সেই বিশ্বাসের জায়গা থেকে উনি অতটা ভয় পায় না এবং মেয়েটারে বলে খুব কান্না স্বরে যে মা দেখো, তুমি তো পরী, জিন জাতি, আরও হলো মানুষ, এটা তো সৃষ্টির নিয়মের বাইরে, এটা তো কোনোদিনই সম্ভব না। তো এই কথাটা শুনে পরী, মানে করিমের স্ত্রী, অনেক কান্না করে আর বলে, হ্যাঁ মা, আমি বিয়ে করার আগে আপনার ছেলের অনেক বলছি, অনেক বুঝাইছি যে আমি আসলে জিন জাতি, তোমার আমার মিলন এটা কখনোই সম্ভব না, কিন্তু আপনার ছেলে মানে নাই। এখন আমি কি করবো মা, আমিও তোর অনেক ভালোবাসি। তখন সবাই, মানে এমন একটা মোমেন্ট তৈরি হয় যে সবাই কান্না করে। করিমের মা বলে যে দেখো মা, খুব ভালো হইতো আমি যদি তোমারে রাখতে পারতাম, কিন্তু তুমি তো পরী। তখন ওনাদের মধ্যে আরো অনেক কথা হয়। এটা বুঝতে পারে শেষ পর্যন্ত যে না, এখানে আমার থাকা হবে না। তো তখন মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে মা, আমি আর এইখানে থাকবো না, আমি চলে যাব। তবে মা, আমার গর্ভে যে আপনার বংশের প্রদীপ, এইটা শোনার পর ভাই, মানে ওইখানে আরো একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। তার মা ইমোশনাল হয়ে যায়, করিম ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরেও ওই পরিটারে এখান থেকে চলে যেতে হবে। তো শেষ পর্যন্ত ওইখান থেকে করিম আর করিমের স্ত্রী যে পরি, সে চলে আসে। আসার পর তারা রুমে গিয়ে কথা বলে, দেখো পরি বলতেছে এটা একদিন হওয়ারই ছিল, একদিন আমার চলে যাওয়াই লাগতো। খুব কান্না করে দুইজন দুইজনের ধরে, আসলে সত্যি দুইজন দুইজনের অনেক ভালোবাসতো। তো পরিটা তাকে বলে, দেখো আমি চলে যাইতেছি, তার মানে এই না সারা জীবনের জন্য আমি তোমার কাছ থেকে চলে যাইতেছি। আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার ছায়া হয়ে, এবং তোমার সন্তান আমার গর্ভে। আমি তোমার সন্তান নিয়ে ওই জিনের রাজ্যে আমি যেতে পারবো না, তোমার সন্তান তো মানুষ, ওইখানে তারা মাইনে নেবে না, আমি তোমার সন্তান তোমার কাছে দিয়ে যাব। তো সারা রাত তারা এইভাবে কথা বলে, কথা বলার পর ঘুমায়। সকালবেলা করিম উঠে দেখে তার পাশে তার স্ত্রী নাই, তার মানে ওই মেয়েটা চলে গেছে। এরপর থেকে করিম অন্যমনস্ক হয়ে যায়, মানে সে তার জীবন থেকে আনন্দ, উল্লাস, সুখ এগুলো চলে যায়। কথা খুব কম বলে, কারোর সাথে ওইরকম মেশে না, একা একা ঘরে বসে থাকে। এবং ওই যে বাঁশঝাড়ে যে বাঁশবাগানে প্রথম ওই পরীর সাথে তার দেখা হয়েছিল, ওই বাঁশবাগানে গিয়ে বসে থাকে। তার মানে তার বিশ্বাস যে কখনো ও আসবে, এসে দেখা করবে তার সাথে। তো এর মধ্যেই ছেলেটার বাবা করিমরে বলে যে করিম, এইভাবে তো আর দিন যাব না, আর কতদিন, যা হবার হয়েছে ভুলে যা, আমি তোকে আর একটা বিয়ে করাই। তখন করিম বলে যে বাবা না, আমি আর কোনোদিন বিয়ে করব না, আমি ওর জায়গা আর কাউকে দিতে পারবো না। বাবার মনটাও খারাপ হয়ে যায় যে আমি বোধহয় ভুলই করছি, আসলে তো মেয়েটা খারাপ ছিল না, অনেক ভালো ছিল।
সে তো আমাদের কোনো ক্ষতি করে নাই, কত সেবা যত্ন করতো। মানে সেও কষ্ট পায়, করিমের বাবাও কষ্ট পায়, চিন্তা করে আর কষ্ট পায়, কিন্তু করিমকে বুঝতে দেয় না। তো হঠাৎ একদিন করিম ওই বাঁশবাগানে বসে থাকে, হঠাৎ করে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসে। তো ঘুরে তাকায় দেখে একটা ছোট বাচ্চা। ও দূরে গিয়ে ছোট বাচ্চাটা যখন কোলে নেয়, তার কানে একটা গায়েবী আওয়াজ আসে তার স্ত্রীর। সে বলে যে, করিম, এটা হচ্ছে তোমার আমার সন্তান, এটাকে ওরে তুমি তোমার মতো করে লালন পালন করবা, বড় করবা। আমার একটা কথা, আমি যে ওর মা, ওরে বলবা, কোনো কথা তার কাছে লুকাবা না। এই কথাটা বলে ওখানে শেষ। ও চলে যা, করিম দেখতেও পায় না, শুধু একটা কথা শোনে। তো এই বাচ্চাটাকে নিয়ে তার বাবার কাছে, মায়ের কাছে দেয় যে, মা, বাবা, এই হচ্ছে আমার সন্তান, তোমাদের নাতি। সবাই খুশি হয়, ছেলেটাকে মাইনে নেয়। কিন্তু একটা কষ্ট করিমের বাবার মনেও থাকে, মায়ের মনেও থাকে। তারা ভেতরে ভেতরে কিছুটা হলেও পস্তায় যে আমরা বোধহয় ভুলই করলাম কিনা। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর ছেলেটাও বড় হয়, এবং ছেলেটা যখন মেট্রিক পাশ করে, এসএসসি পরীক্ষা দেয়, তখন ছেলেটাকে করিম নিয়ে গিয়ে ওই বাঁশবাগানে বসে এবং বলে যে, বাবা, আমি তোর কাছে একটা কথা লুকাইছি। তুই যখন আমারে বলতি যে, বাবা, আমার মা কই, আমার মারে তো দেখি না, সবার মা আছে, তখন আমি বলতাম, বাবারে, তোর মা তোর জন্মের সময় মারা গেছে। আসলে আমি মিথ্যা বলতাম, তোর মা বাইচে আছে। তখন করিমের ছেলে বলে, কি বলতেছো, বাইচে আছে মানে? করিম বলে, হ্যাঁ, তোর মা কোনো সাধারণ মানুষ ছিল না, তোর মা ছিল পরী। তোর মার সাথে আমার এইভাবে এইভাবে রিলেশন হয়। সব কথা করিমের ছেলেরে বলে, এবং ওই করিমের ছেলে করিমের কাছে শোনার পর প্রতিদিনই তার মার সাথে দেখা করার জন্য, ওই যে করিমের সাথে যে বাঁশবাগানে দেখা হয়েছিল, তাদের ভালোবাসা হয়েছিল, সেই বাঁশবাগানে গিয়ে সেই জায়গাতে বসে থাকে প্রতিদিন। তার ইচ্ছা তার মারে দেখব। তো বেশ কিছুদিন বসে থাকে, কিন্তু তার মার দেখা সে পায় না। হঠাৎ একদিন করিমের ছেলের সামনে একটা মহিলা এসে দাঁড়ায়। করিম তাকায় দেখে দুইজনের চোখ, দুইজনের চোখাচোখি হয়, দুইজনই ইমোশনাল হয়ে যায়, কোনো কথা নাই, দুইজনের চোখ দিয়ে পানি পড়তেছে। এবং করিমের ছেলের মুখ দিয়ে যে প্রথম শব্দটা বের হয়, মা। অথচ করিমের যে ছেলে, ও কিন্তু কখনো তার মারে দেখে নাই, শুধু শুনছে। মাটা বলার সাথে সাথে ওই মহিলাটা তাকে জড়াই ধরে, দুজনে জড়াই ধরে খুব কান্না করে, এবং তার মা ছেলেরে বলে যে, বাবা, তোর বাবা অনেক ভালো মানুষ, তোর বাবার খেয়াল রাখিস। তোর বাবা তোর কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে এখন পর্যন্ত বিয়ে করে নাই। তোর বাবার মনে কখনো কষ্ট দিস না। আমি যাই। তখন করিমের ছেলে বলে যে, মা, তুমি যাইও না, তুমি থাকো, আমার মা লাগবো। তখন মেয়েটা বলে, দেখ বাবা, এটা কখনো সম্ভব না, তবে হ্যাঁ, আমি সব সময় তোর খেয়াল রাখবো, তোর ছায়া হয়ে থাকবো, তোর বিপদে আপদে আমার পাশে পাবি। এই বলে মেয়েটা চলে যায়। তারপর থেকে আর কারোর সাথে দেখা হয় নাই। তবে করিমের যে ছেলে, ও এখন বড় হয়েছে, তার ঘরে 2টা সন্তান হয়েছে, তার বাবার মোটামুটি বয়স হয়ে গেছে। তবে উনি এখনো কোনো বিপদে পড়লে তার বিপদগুলা এমনভাবে উদ্ধার হয় যেন অলৌকিক কোনো শক্তি দ্বারা সেই বিপদ উদ্ধার করা হয়েছে। তখন ও বুঝতে পারে যে এটা তার মা করছে। টুইস্টের যে বিষয়টা আমি আপনাদের ঘটনার শুরুতে বলছিলাম যে শেষে একটা টুইস্ট বলবো, এইটা আমি বলি।
আমি এতক্ষণ যেই ঘটনাটা বললাম, এই ঘটনাটা আমি সেই ছেলের কাছ থেকেই শুনছি। আমি যখন শুনলাম যে ওই ছেলেটাই পরীর গর্ভে থেকে জন্ম নিয়েছে, বিশ্বাস করেন আমি 30 সেকেন্ড, অন্তত 30 সেকেন্ড আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকাইছিলাম। একটা জিন, মানে একটা পরী একটা মানুষের মিশ্রণে একটা মানব সন্তান জন্ম নিছে। সে কি মানুষ নাকি পরী? মানে আমি তার দিকে হতবাক হয়ে তাকায় আছি যে সে আসলে কি। আমি নিজে তখন শক খেয়ে গেছি। ততক্ষণ পর্যন্ত উনি আমাকে বলে নাই যে, যখন আমার সাথে ঘটনাটা শেয়ার করে ততক্ষণ পর্যন্ত উনি আমাকে বলে নাই যে এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটছে এবং সেই পরীর গর্ভের যে সন্তানটা সে আমি। উনি আমাকে সম্পূর্ণ ঘটনা বলার পর উনি আমার কাছে এই বিষয়টা বলছে। তখন আমি মানে কি বলবো, বলার কোনো ভাষা ছিল না তখন। আমি শুধু তার দিকে তাকাইছিলাম। তো এই ছিল ঘটনা। প্রিয় দর্শক, এই ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ যোগায়। আমি চেষ্টা করব যে আপনাদের পছন্দের ঘটনাগুলো আপনাদের সামনে শেয়ার করার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কী ধরনের ঘটনা আপনাদের পছন্দ। আমি চেষ্টা করব সেই ধরনের ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।